আগের ক্লাসে আমরা থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 5.1 এর সমস্ত অঙ্ক সলভ করব একের পর এক। তো চলো আজ ক্লাস শুরু করা যাক। যদি কেউ আগের ক্লাসটা না দেখে থাকো, অতি অবশ্যই আগের ক্লাসটা দেখে এসো। তার কারণ হলো আগের ক্লাসে সমস্ত থিওরি বোঝানো হয়েছে। তো আগের থিওরি না বুঝলে অঙ্ক করা একটু অসুবিধা হবে। তো আগের ক্লাসটা দেখে আসার পরে তারপরে এই অঙ্কগুলো করতে শুরু করো, বা এই ক্লাসটা দেখতে থাকো, তাহলে সবাই খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো ক্লাস শুরু করা যাক। 5.1 কোষে দেখি 5.1 এর একের দাগের একের কোশ্চেনটা দেখো। কী দেওয়া রয়েছে? বলে দেওয়া রয়েছে নিচের রাশিগুলির অনুপাতে প্রকাশ করি প্রথমে, ও অনুপাতগুলি কি অনুপাত, মানে কি জাতীয় অনুপাত সেটা বলতে বলেছে। অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা বুঝে লিখি। আরে একবার আলোচনা করে নিই। সাম্যানুপাত কাকে বলি? সাম্যানুপাত হচ্ছে যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান, এ ইকস টু বি, তাকে আমরা কি বলবো? সাম্যানুপাত বলবো। লঘু অনুপাত কাকে বলি? যে অনুপাতের উত্তরপদ বড় পূর্বপদ ছোট, তাকে আমরা লঘু অনুপাত বলি। আর গুরু অনুপাত কাকে বলি? যে অনুপাতের পূর্বপদ বড় উত্তরপদ ছোট, তাকে আমরা গুরু অনুপাত বলি। তো চলো এই প্রত্যেকটা অনুপাত কী কী অনুপাতে রয়েছে সেটা দেখে নেওয়া যাক। দেখো, আর অনুপাত হতে গেলে দুটো রাশি একই জাতীয় রাশি হতে হবে, তবেই তাদের মধ্যে আমরা অনুপাত বের করতে পারবো। কি বলে দেবো আছে? 4 মাস এবং 1 বছর 6 মাস। 4 মাস ও 1 বছর 6 মাসের মধ্যে অনুপাত কীভাবে আমরা বের করব? 4 মাস আর 1 বছর 6 মাস। তো এটা কি দেওয়া আছে? 4 মাস, আর এটা বছর এবং মাস দেওয়া আছে। তাহলে আমার হয় এইটাকে আমার বছরে পরিণত করতে হবে, আর না হলে এই রাশিটাকে আমাকে মাসে নিয়ে যেতে হবে, তবেই আমি তাদের মধ্যে তুলনা করতে পারবো। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো এটাকে আমি চেষ্টা করি যে দুটোকেই মাসে নিয়ে যাই। তাহলে 4 মাস ইস টু 1 বছর 6 মাস মানে কত মাস? 18 মাস। তাহলে 1 বছর মানে 12 মাস আর 6 মাস, তাই দুটোকে যোগ করলে কত হবে? 18 মাস। তাহলে 4 মাস ইস টু 18 মাস। তাহলে এই দুটোকে অনুপাত করলে কত দাঁড়াচ্ছে? তাহলে মাস দিয়ে মাস কেটে যাচ্ছে। আচ্ছা, 4 ইস টু 18, তাহলে আবার একে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 ইস টু 9। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই অনুপাতটা লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা আমরা কীভাবে বলবো? তাহলে সুতরাং 2/9, তাহলে 2/9 এর মানটা কত? 1-এর থেকে বড় না 1-এর থেকে ছোট? তাহলে দেখো এর মানটা 1-এর থেকে ছোট। তাহলে 1-এর থেকে ছোট হলে, আমি একটু আগে বলেছি যে 1-এর থেকে ছোট হলে বা বা যদি দেখি যে পূর্বপদ ছোট উত্তরপদ বড়, তাহলে সেই অনুপাতকে আমরা কী অনুপাত বলেছি? সেই অনুপাতকে আমরা লঘু অনুপাত বলেছি একটু আগে, যে পূর্বপদ ছোট উত্তরপদ বড় হলে তাকে আমরা লঘু অনুপাত বলি। তাহলে এখানে দেখো পূর্বপদ ছোট উত্তরপদ বড়, বা এর মানটা 1-এর থেকে কি ছোট, তাই একে আমরা কী অনুপাত বলবো? লঘু অনুপাত বলবো। একে আমরা লঘু অনুপাত বলি। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো কেন 2 অঙ্কটা দেখো কী দেওয়া আছে? 75 পয়সা ইস টু 1 টাকা 25 পয়সা। তাহলে দেখো এটাকে পয়সা দেওয়া রয়েছে, আর এটা কিসে দেওয়া রয়েছে? টাকা এবং পয়সা দেওয়া রয়েছে। তাহলে হয় আমার দুটো রাশিকে কোথায় নিয়ে যেতে হবে? দুটো রাশিকে হয় পয়সাতে নিয়ে যেতে হবে, নাহলে দুটো রাশিকে টাকায় নিয়ে যেতে হবে। তাহলে 75 পয়সা ইস টু 1 টাকা মানে কত? 100 পয়সা আর 25 পয়সা যোগ করলে কত হবে? 1 টাকা 25 পয়সা। তাহলে 75 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, আর এদিকে কত? 125 পয়সা। তাহলে দুই দিকে দেখো পয়সা রয়েছে, পয়সাটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 75 ইস টু 125, 25 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 25 সঙ্গে 75, আর 5 25 সঙ্গে 125। তাহলে দেখো এখানে পূর্বপদ ছোট উত্তরপদ বড়,
তাহলে এই অনুপাতকে আমরা কী বলতে পারবো? তাহলে 3:5, তার মানে হচ্ছে কি 3/5। 3/5টা কি 1-এর থেকে ছোট, তাহলে 1-এর থেকে ছোট হলে আমরা সেটাকে কী অনুপাত বলি? লঘু অনুপাত বলি। সবাই আশা করি বুঝতে পেরেছ। তো চলো, তাহলে দ্বিতীয়টা গেল হচ্ছে লঘু অনুপাত। এবার এসেছি আমরা তৃতীয় কোশ্চেনটাতে। দেখো 60 সেন্টিমিটার ও 0.6 মিটার, 60 সেন্টিমিটার ইস টু 0.6 মিটার। তাহলে দুটো রাশিকে হয় সেন্টিমিটারটাকে আমার মিটার নিয়ে আসতে হবে, নাহলে মিটারটাকে আমার সেন্টিমিটার নিয়ে আসতে হবে। তোমাদের যেটাতে সুবিধা হবে সেটা তোমরা করতে পারো। তাহলে 60 সেন্টিমিটারটাকে আমি যদি 60 মিটার 0.6 মিটারটাকে যদি আমরা সেন্টিমিটার নিয়ে আসতে চাই, তাহলে কী করতে হবে? তাহলে এখানে কত দেওয়া আছে? 60 সেন্টিমিটার ইস টু 0.6 মিটার। তাহলে 0.6 মিটারটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে আসতে চাই, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে 0.6 ইন্টু 10, কিসে চলে গেল? সেন্টিমিটারে চলে গেল। তাহলে দুদিকে দেখো সেন্টিমিটার রয়েছে, তাহলে সেন্টিমিটার এদিকে সেন্টিমিটার এদিকে সেন্টিমিটার ভ্যানিশ হয়ে যাবে। যেটা কমন রাশি সেটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে কত হচ্ছে? 60 ইস টু, এই পয়েন্টটা তুলে দিলে কত হবে? নিচে 10, তাহলে এই 10 আর এই 10 কেটে যাবে। তার মানে কত পড়ে আছে? এদিকে 6। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? না, তাহলে কত হচ্ছে? 0.6। মিটারটাকে সেন্টিমিটার নিয়ে আসতে গেলে কী করতে হবে? মিটার ডেসিমিটার সেন্টিমিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? এই পয়েন্টটা তুলে দিলে 10, তাহলে এখানে আমরা 0 আর এই 0 কেটে গেল। তাহলে কত হয়ে? 60 সেন্টিমিটার ইস টু এদিকেও 60 সেন্টিমিটার। তাহলে 60 সেন্টিমিটার দুটোকেই যদি আমরা 60 সেন্টিমিটার দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 1:1। তাহলে এটা কী অনুপাত? তাহলে এখানে উত্তরপথ পূর্বপথ আর উত্তরপথ হচ্ছে সমান, তাই এই অনুপাতকে আমরা কী অনুপাত বলি? এই অনুপাতকে বলা হয় সাম্যানুপাত। কী বলা হয় এটাকে? সাম্যানুপাত বলা হয়। এবার আসছি আমরা 4 দাগের কোশ্চেনে। কী দেওয়া রয়েছে? 1.2 কিগ্রা, কিগ্রাটাকে আমরা কী বলি? কেজি ইস টু 60 গ্রাম। হয় আমি কেজিটাকে গ্রামে নিয়ে যাব, নাহলে গ্রামটাকে কেজিতে নিয়ে আসবো। তাহলে কত হচ্ছে? যদি আমি কেজিটাকে গ্রামে নিয়ে যেতে চাই, তাহলে কত হবে? 1.2 একে গ্রামে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে ইস টু 60 গ্রাম। এবার দুদিক থেকে, আচ্ছা ধরো এখান থেকে আমরা গ্রাম লিখলাম ইস টু 60 গ্রাম। দুদিক থেকে আমরা গ্রামটাকে ভ্যানিশ করতে পারি। আর এখান থেকে যদি আমরা পয়েন্টটা তুলে দিই, তাহলে কত হবে? পয়েন্টের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0। এবার যদি আমরা কাটাকুটি করি, এই 0 আর একটা 0 কেটে গেল, তাহলে কত পড়ে রয়েছে? 1200 ইস টু 60। আর গ্রাম ভ্যানিশ করে দিতে পারি। তাহলে কত হচ্ছে? 60 দিয়ে যদি আমি ভাগ করি, 60 দোকানে 120 ইস টু 1। তাহলে দেখো এখানে পূর্বপদ বড়, উত্তরপদ ছোট। তাহলে পূর্বপদ যদি বড় হয় আর উত্তরপদ যদি ছোট হয়, তাকে আমরা কী অনুপাত বলি? তাকে বলা হয় গুরু অনুপাত। কী অনুপাত বলি? গুরু অনুপাত। এই গুরু অনুপাতের মান সবসময়ের জন্য 1-এর থেকে বড় হয়, তাই এটাকে আমরা কী বলি? গুরু অনুপাত বলি। তাহলে প্রথমটা গেল লঘু অনুপাত, তারপরটা গেল লঘু অনুপাত, 3 নম্বরটা গেল সাম্যানুপাত, আর 4 নম্বরটা গেল গুরু অনুপাত। এবার আসছি আমরা 2 দাগের কোশ্চেনগুলো। 2 দাগের কোশ্চেনটাতে কী বলা আছে দেখো, বলেছে পি কিগ্রা আর কিউ গ্রামের অনুপাত। কি রয়েছে? পি কিগ্রা ইস টু কিউ গ্রাম, এদের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে হয় আমি কিগ্রাটাকে আমি গ্রামে নিয়ে যাব, নাহলে গ্রামটাকে আমি কিগ্রাতে নিয়ে আসবো।
তাহলে কিগ্রা আমি সবচেয়ে ছোট তোমাদেরকে একটা ট্রিক বলে দিই, সেটা হলো তোমরা চেষ্টা করবে যে বড় এককটাকে সবসময়ের জন্য ছোট এককে পরিণত করতে, তাহলে তোমাদের কাটাকুটি করতে এবং সিম্পলিফিকেশন করতে সুবিধা হবে। তাহলে কিগ্রাটাকে কেজিটাকে গ্রামে নিয়ে যেতে গেলে কী করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে পি ইন্টু 1000 ইস টু কিউ। আচ্ছা, এখানে গ্রামটা লেখা হয়নি, ইস টু কিউ গ্রাম। তাহলে দুদিক থেকে বোথ সাইড থেকে আমরা গ্রাম ভ্যানিশ করতে পারি। তাহলে কত হবে, 1000 পি ইস টু কিউ, 1000 পি ইস টু কিউ। এটা হলো পি কিগ্রা ও কিউ এর গ্রামের অনুপাত, 1000 পি ইস টু কিউ। এবার দেখো, জেড এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা, এটা সম্ভব কি? সম্ভব হবে। কখন সম্ভব হবে? এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত তখনই সম্ভব হবে যখন দুটি এককেই সমান হবে। তার মানে এক্সের একক কিসে রয়েছে, দিনে রয়েছে, আর জেডের একক কিসে রয়েছে, মাসে রয়েছে। তাহলে যদি আমি এক্স আর জেডের অনুপাত আমরা তখনই নির্ণয় করতে পারবো যখন জেডের এককটাকে হয় দিনে নিয়ে যাব, আর না হলে দিনের এই এক্সের এককটাকে আমরা মাসে নিয়ে আসতে পারবো। তাহলে দুটো ক্ষেত্রেই সম্ভব, হয় এক্সের এককটাকে আমরা মাসে নিয়ে যাব, আর না হলে জেডের এককটাকে আমরা দিনে নিয়ে আসতে পারবো। তখনই আমাদের এক্স আর জেডের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে এক্সটাকে ফিক্সড রেখে আমি জেড মাসটাকে আমি দিনে নিয়ে আসার চেষ্টা করব, তাহলেই হচ্ছে আমাদের এই অনুপাত নির্ণয় করা সম্ভব হবে। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে যদি আমি গুছিয়ে বলি, তাহলে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত তখনই সম্ভব হবে যখন দুটি এককই সমান হবে, অর্থাৎ দুটি রাশির একক দিনে অথবা মাসে রূপান্তরিত করা হবে, তখনই হচ্ছে আমরা এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করতে পারবো। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো 3 দাগের কোশ্চেনটা দেখা যাক। বলেছে একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতের, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে মাঝে মধ্যে। একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কী ধরনের হবে? তাহলে একটি অনুপাত আমি ধরে নিচ্ছি, দেখো একটি অনুপাত ধরে নিচ্ছি আমি A:B, এটা একটা অনুপাত। তাহলে এই অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত হবে B:A, তোমরা থিওরিতে পড়েছো। তাহলে এ অনুপাত A:B এর অনুপাতের ব্যস্ত অনুপাত কত হবে? B:A। বলেছে একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত, তার মানে A:B আর B:A এর মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত কত হবে? দেখো, এর প্রথম রাশির সঙ্গে এর প্রথম রাশি আমাকে গুণ করতে হবে, তাহলে A:B, আর প্রথমটার দ্বিতীয় রাশি আর দ্বিতীয়টার দ্বিতীয় রাশির গুণ করতে হবে, তার মানে B:A, আর তাদের অনুপাত করতে হবে। তার মানে পূর্বপদগুলির গুণফল আর উত্তরপদগুলির গুণফলের অনুপাতকে আমরা কি বলি? ওই রাশি ওই অনুপাতগুলির মিশ্র অনুপাত বলি। তাহলে এখানে কত আসছে? A:B, A:B ইস টু B:A। তাহলে এখানে দেখো A:B যা আর B:Aও তাই, তাহলে এখানে আমরা বলতে পারবো 1:1। তাহলে 1:1, দেখো কত কি বেরিয়েছে, এটা বেরিয়েছে সাম্যানুপাত। তাহলে আমরা কি বলতে পারবো একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত হবে সাম্যানুপাত। সবাই আশা করি বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় পড়ে, শর্ট কোশ্চেনে পড়ে। নেক্সট, A/B ইস টু C, B/C ইস টু A, C/A ইস টু B এর মিশ্র অনুপাত নির্ণয় করো। তাহলে এর মিশ্র অনুপাত কী হবে? মিশ্র অনুপাত বের করতে গেলে কী করি আমরা? পূর্বপদগুলোর গুণফল ইস টু উত্তরপদগুলোর গুণফল। তাহলে পূর্বপদ কোনগুলো? এগুলো পূর্বপদ। পূর্বপদ কত হবে? A/B ইন্টু B/C ইন্টু C/A ইস টু C ইন্টু A ইন্টু B। তাহলে একে যদি আমরা কাটাকুটি করি, এই B আর এই B কেটে গেল, এই C আর এই C কেটে গেল, এই A আর এই A কেটে গেল, কত পড়ে রয়েছে? 1:ABC। তাহলে 1:ABC। তাহলে এত এর মিশ্র অনুপাত কত হবে? 1:ABC।
আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এত হবে? এই কোশ্চেনটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, খুব সুন্দর কোশ্চেন এটা। বলে দেওয়া আছে যে এক্স স্কোয়ার ওয়াই জেড এবং, আচ্ছা তোমরা বলো, এই তিনের মিশ্র অনুপাত বলেছে তো 3:5 এত এবং কোন অনুপাতের, ধরে নিচ্ছি আমরা P/Q, এর কোন অনুপাতের মিশ্র অনুপাত 9:10 হবে? তাহলে তোমরা কি করবে? তোমরা এই প্রথম রাশিটা দিয়ে প্রথম রাশিকে ভাগ করবে, আর দ্বিতীয় রাশিটা দিয়ে দ্বিতীয় রাশিকে ভাগ করবে, তাহলেই আমরা মিশ্র অনুপাত পেয়ে যাব। দেখো, আমরা যদি শর্ট প্রসেস যদি আমরা করতে চাই, তাহলে কি করব? আমরা এক্স স্কোয়ার দিয়ে আমরা এক্স ওয়াইকে ভাগ করব, আর ওয়াই জেড দিয়ে আমরা কাকে ভাগ করব? ওয়াই জেডকে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব। কত হবে? এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার ইস টু জেড স্কোয়ার বাই ওয়াই জেড। তাহলে কত পাচ্ছি আমরা? দেখো, তাহলে এক্স ওয়াই, এই এক্স আর এদিকে স্কোয়ার কেটে গেল, এদিকে জেড আর এই জেড স্কোয়ার কেটে গেল, তাহলে কত করে রয়েছে? ওয়াই বাই এক্স ইস টু জেড বাই ওয়াই, কোনাকুনি গুণ করে দে, ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড। এটা এবার দেখি এটা আমরা সিম্পলিফাই করে পাচ্ছি কিনা। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথমটা দিয়ে প্রথম অনুপাতটা দিয়ে প্রথম অনুপাতকে ভাগ করতে হবে, যেটা মিশ্র অনুপাত, আর দ্বিতীয় অনুপাতটা দিয়ে দ্বিতীয় অনুপাতকে ভাগ করতে হবে মিশ্র অনুপাতের, তবে আমরা হচ্ছে এই আরও একটা অনুপাত পেয়ে যাব। আমি ধরে নিচ্ছি ওই অনুপাতটা যদি আমরা সিম্পলিফাই করি, আমরা ধরে নিচ্ছি এই অনুপাতটা হচ্ছে P/Q। তাহলে মিশ্র অনুপাত বের করি কীভাবে? এই প্রথম অনুপাতের সঙ্গে প্রথম অনুপাত গুণ করতে হয়, তার মানে এক্স স্কোয়ার ইন্টু পি, আর দ্বিতীয় অনুপাতের সঙ্গে দ্বিতীয় অনুপাত গুণ করতে হয়, তার মানে কিউ ইন্টু ওয়াই জেড, আর এইটা ওরা বলে দিয়েছে কত? এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। তাহলে এবার যদি আমরা P/Q বের করি, P/Q বের করি, তাহলে কত হচ্ছে? এখানে দেখো ওয়াই জেড এবারে কী আছে? ভাগ আছে, এবারে নিয়ে গেলে গুণ হয়ে যাবে। তাহলে মানে আমরা কি লিখতে পারবো? এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। আর যদি আমরা কাটাকুটি করি তাহলে কী দাঁড়াচ্ছে? এই এক্স আর স্কোয়ার কেটে গেল, এই জেড আর স্কোয়ার কেটে গেল, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? ওয়াই স্কোয়ার বাই এক্স জেড, ওয়াই স্কোয়ার বাই এক্স জেড। তাহলে P/Q কত হবে? ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড। সবাই আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে হয় আমরা প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করব, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টাকে ভাগ করব, আর না হলে আমি এই অ্যাপ্রোচে করতে পারবো। আচ্ছা দেখো পরের কোশ্চেন, 4 দাগের কোশ্চেনটা কী দেওয়া আছে? বলেছে এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা কি করব? প্রথমে প্রত্যেকের ব্যস্ত অনুপাত বের করো। তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স এর ব্যস্ত অনুপাত কত হবে? দেখো ব্যস্ত অনুপাত কী হয়? উল্টে যায়, তার মানে পাবো আমরা ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার। আচ্ছা, তারপর ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, এত এর ব্যস্ত অনুপাত কী হবে? ব্যস্ত অনুপাত পাবো ওয়াই জেড বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার। আর তৃতীয়টা কী দেবো আছে? জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড, এত এর ব্যস্ত অনুপাত কত পাবো? ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার। ব্যস্ত অনুপাত পেলাম। বলেছে এই ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করতে বলেছে। এই যে ব্যস্ত অনুপাত দেওয়া রয়েছে,
এই ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে যৌগিক অনুপাতের নিয়ম আমরা জানি, কি জানি আমরা? উত্তর পদগুলোর গুণফল ইস্টু পূর্ব পদগুলোর গুণফল। তার মানে প্রথমে আমার লিখতে হবে পূর্ব পদগুলোর গুণফল। তাহলে পূর্বপদ এখানে কী কী দেওয়া রয়েছে? পূর্বপদ দেওয়া রয়েছে yz বাই এক্স ইন্টু, আচ্ছা এখানে ভুল লিখেছি, এটা হবে zx zx by y into yx by z is to x square is to y square into y square into z square। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এই এক্স আর এই এক্স কেটে গেল, এই ওয়াই কেটে গেল, এই জেড আর এই জেড কেটে গেল। তাহলে উপরে কত পড়ে রয়েছে? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই আর জেড ইস টু এখানে কত রয়েছে? এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। তাহলে উভয় দিকে যদি আমি স্কোয়ার যদি ভ্যানিশ করে দিই তাহলে কত হবে? মানে স্কোয়ার যদি এদিকে এক্স ওয়াই দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিচ্ছি তাহলে কত হবে? এখানে 1 পড়ে রয়েছে আর এখানে কত পড়ে রয়েছে? এক্স ওয়াই জেড। তাহলে 1:x y z। তাহলে এর ব্যস্ত অনুপাতগুলোর, এই রাশিগুলির ব্যস্ত অনুপাতগুলোর অনুপাতটা হলো, যৌগিক অনুপাত হলো 1:x y z। অর্থাৎ তোমরা খাতায় লিখে নেবে যে এই অনুপাতগুলির অথবা হচ্ছে এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতের অনুপাতটি হলো, দিয়ে এইটা আমরা টুকবে। সবাই আশা করি বুঝতে পেরেছ। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এবার আসি আমরা 3-এর দাগের কোশ্চেন। 3-এর দাগ, 4-এর দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট। যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো যে কোন কোন কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং কোনগুলো পরীক্ষায় আসে। তো চলো 3-এর দাগের কোশ্চেনটা দেখো। কী দেওয়া রয়েছে? বলেছে নিম্নলিখিত অনুপাতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। তাহলে 3টে অনুপাত দেওয়া রয়েছে, এই 3টে অনুপাতের হচ্ছে যৌগিক অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। ভীষণ সোজা। তাহলে আমি কি জানি? আমি জানি পূর্বপদগুলোর গুণফল, মানে এইটা একটা পূর্বপদ 4, 5 আর 9 পূর্বপদগুলোর গুণফল। তাহলে 4 ইন্টু 5 ইন্টু 9 ইস টু উত্তর পদগুলোর গুণফল। উত্তর পদ কত রয়েছে? 5 ইন্টু 7 ইন্টু 11 উত্তর পদগুলোর গুণফল। তাহলে পূর্ব পদগুলোর গুণফল ইস টু উত্তর পদগুলোর গুণফল, এর অনুপাতকে আমরা যৌগিক অনুপাত বলি। সবাই আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে আমরা দেখো ভাগ যাচ্ছে, কোনটা কোনটা কাটাকুটি যাচ্ছে। তাহলে এদিকে 5 কমন রয়েছে, এদিকে 5 কমন রয়েছে, কেটে দিতে পারি। তাহলে কত যাচ্ছে? 4 ইন্টু 9 ইস টু 7 ইন্টু 11। তাহলে কত হচ্ছে? 4 লং 36 ইস টু 77, 77। সবাই আশা করি বুঝতে পেরেছ। তো চলো 3-এর দাগের কোশ্চেনটা, 2-এর দাগের কোশ্চেনটা করা যাক। কী দেওয়া রয়েছে? এর পূর্বপদ কত রয়েছে? এক্স প্লাস ওয়াই। এর পূর্বপদ কত রয়েছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এর পূর্বপদ কত রয়েছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে ওটা আগে লিখি, এক্স প্লাস ওয়াই। তা তোমাদেরকে লিখতে হবে যে এত 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 অনুপাতগুলির যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাতটি হলো, দিয়ে এটা টুকতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইস টু এর উত্তর পদগুলোর গুণফল। উত্তর পদ কী কী রয়েছে? এই টার্মটা, তারপর কোনটা রয়েছে? এই টার্মটা, তারপর কোনটা রয়েছে? এই টার্মটা। তাহলে উত্তর পদগুলোর গুণফল কী দেওয়া রয়েছে? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা রয়েছে। এবার যদি আমরা এটাকে ভাঙি তাহলে কত হচ্ছে দেখো। এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই, এখানে রয়েছে এটাকে তো আমরা উৎপাদক বিশ্লেষণের সূত্রে আমরা ফেলতে পারি না, এটাকে ফেলতে পারি। তাহলে যত দূর পর্যন্ত ভাঙা যায় আমি তত দূর পর্যন্ত ভাঙার চেষ্টা করব, ছোট ছোট ভাগে ভাগ করার চেষ্টা করব। তো দেখো এটা যেমন আছে আমি তেমন বসিয়ে দিলাম, এক্স প্লাস ওয়াই, এটাকে যেমন আছে তেমন বসিয়ে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে? এটাকে ভাঙলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, ভাঙলে কত হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ভাঙলাম। এবার তার হোল স্কোয়ার রয়েছে, তার হোল স্কোয়ার থাকলে আমি কি লিখতে পারবো? এরও হোল স্কোয়ার, এরও হোল স্কোয়ার, তো সেটাকে আমি একবারে লিখে দিচ্ছি। তাহলে কত হচ্ছে এখানে? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। সবাই আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখানে যে টার্মটা আছে সেটা বসিয়ে দিলাম, এক্স মাইনাস ওয়াই। এইখানে কি রয়েছে? এখানেও রয়েছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এইখানে কি রয়েছে? এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। আচ্ছা, এটাকে আমি ভেঙে লিখতে পারি যে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। সেরকমই এটাকে তাহলে কিছু সূত্রে পড়ে যায়, স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্রে পড়ে যায়। আবার ওইটাকে লেখা যায়, তাহলে এটাকে যদি স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্রে পড়ে, একটা টার্ম আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আরেকটা টার্ম আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমি ভেঙে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। সবাই আশা করি বুঝতে পেরেছো। এবারে যদি আমি তোমাদেরকে কমন টার্মগুলোকে ভ্যানিশ করি, তাহলে দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি। আচ্ছা, এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই গুণ করলে কত হবে? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আর এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাকে আমরা ভ্যানিশ করতে পারি। আচ্ছা, এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সেটাকেও আমরা ভ্যানিশ করে দিতে পারি। আবার এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই, এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই, তাহলে সেটাকেও আমরা ভ্যানিশ করে দিতে পারি। তার মানে অ্যাকচুয়াল কত আনসার আসছে? 1:1। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। 4 দাগের কোশ্চেনটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে এখানে দুটো পদ্ধতি শেখাবো, তার মধ্যে তোমাদের যেটা কঠিন লাগে সেটা তোমরা করার চেষ্টা করবে। দেখো, প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, পরীক্ষায় পড়ে। A:B = 6:7 এটা বলে দেওয়া আছে, B:C = 8:7 বলে দেওয়া আছে। A:C এর মান নির্ণয় করতে বলেছে। তো আমি লিখছি A:B কত বলে দেওয়া আছে? 6:7। আচ্ছা, B:C কত বলে দেওয়া আছে? 8:7। কার মান বের করতে বলেছে? A:C এর মান নির্ণয় করতে বলেছে। দেখো, যদি এরকম বের করতে বলে তাহলে কি করবে? প্রথম রাশি আর যদি শেষ রাশির মান নির্ণয় করতে বলে তাহলে কি করবে? পূর্ব পদগুলোর গুণফল ইস্টু উত্তর পদগুলোর গুণফল, মানে কত হবে? A:C কত হচ্ছে? 6:48 ইস্টু 749। এটা আনসার। সবাই বুঝতে পেরেছো না বোঝনি? যদি আমি ভেঙে লিখি তাহলে কত হচ্ছে? 6:6 × 8 7 × 7 49। যদি আমি অন্য পদ্ধতি করি তাহলে A:B কে 6:7, তাহলে A/B = 6/7 এভাবে লিখতে পারি। আচ্ছা, B:C এটা কত বলে দেওয়া আছে? 8:7, তাহলে এটাকে লিখতে পারি আমরা B/C এটা = 8/7। এবারে দুটোকে গুণ করে দাও, গুণ করলে কত হবে? A/B × B/C এটা = 6/7 × 8/7, তাই তো? মানে A/B কে গুণ A/B × B/C, এর লেফট হ্যান্ড সাইডের সঙ্গে এর লেফট হ্যান্ড সাইড গুণ করেছি, তাহলে এর রাইট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড গুণ হবে, তার কাটাকুটি করলে কত হবে? 6:48/49। আর এই বি কেটে গেল, তাহলে A:C কত দাঁড়াচ্ছে? 48:49। তোমরা যেটা ইচ্ছা করতে পারো। এবারে যদি দেখি আমরা, এখানে তো প্রথম রাশি আর শেষ রাশির অনুপাত বের করতে বলেছে। যদি বলতো A:B:C এর মান নির্ণয় করো, A:B:C এই রাশিটার মান নির্ণয় করতে বলে, তাহলে কীভাবে করব? দেখো, A, B আর C তিনটে রাশি, তিনটে চলরাশিকে এইভাবে অনুপাতের সাহায্যে বসালে এবার A:B যেটা বলে দেওয়া আছে সেটা বসাবে।
তাহলে কত বলে দেওয়া আছে 6:7 এটা বলে দেওয়া আছে। আর B/C যেটা বলে দেওয়া আছে সেটা বসাবে। বি এর মান কত বলে দেওয়া আছে 6:8:7 এটা বলে দেওয়া হবে। এবার লাইন টেনে দিলে এবারে দেখো বি এর পরে এই 7-এর পরে যে কোনো সংখ্যা নেই তো, তাহলে এখানে 7 বসালে এখানে 7 বসিয়ে দেবে, এখানে 8 বসালে এখানে 8 বসানো আছে তাই এখানে 8 বসিয়ে দিবে, দিয়ে এবার গুণ করে দেবে। তাহলে 7 আর 7-এ গুণ করলে কত হচ্ছে 49 ইস্টু 7 আর 8-এ গুণ করলে কত হচ্ছে 56 ইস্টু 7 আর 6-এ গুণ করলে 8 আর 6 গুণ করলে কত হচ্ছে 48। তাহলে 48:56:49। তাহলে এখান থেকেও বের করতে পারো তুমি A/B/C। কোশ্চেন এরকমভাবেও পড়ে, A/C এর মানও নির্ণয় করতে বলতে পারে, আবার A/B/C এর মানও নির্ণয় করতে পারে। তাহলে পরের কোশ্চেনটা দেখো সেম কোশ্চেন, এটা করার চেষ্টা করো সবাই। তাহলে A/B কত বলে দেওয়া আছে 2:3, B/C কত বলে দেওয়া আছে 4:5, C/D কত বলে দেওয়া আছে 6:7। তাহলে এখানে এর মান নির্ণয় করতে বলেছে, এ আর সি এর অনুপাত নির্ণয় করতে বলেছে, এ আর ডি এর অনুপাত নির্ণয় করতে বলেছে, মানে প্রথমটা শেষটা। তাহলে আমি কি বলেছি, প্রথমটা শেষটার অনুপাত যদি নির্ণয় করতে বলে তাহলে কি করবে, প্রথম রাশিগুলোর গুণফল, পূর্বপদগুলোর গুণফল ইস্টু উত্তরপদগুলোর গুণফল। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, A/D এটা ইকুয়ালস টু 2 × 4 × 6 3 × 5 × 7। সবাই আশা করি বুঝতে পেরেছি। তাহলে এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে 3 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 3 দিয়ে কাটলে 3 2 6, আর কিছুতে কাটাকুটি যায় না। তাহলে এবার গুণ করে দেবো 4, তাহলে 16:35। এবার যদি তোমরা বের করো A/B/C/D এর মান নির্ণয় করো, 4 করে লেখো A/B/C/D এর মানটা বের করো। কীভাবে বের করবো আমরা, তাহলে আমি তোমাদেরকে কী বলেছি, প্রথম যে রাশিটা বলে দেওয়া রয়েছে সেই রাশিটাকে আমি নর্মালি বসিয়ে দেবো। কীভাবে বসাবো স্যার, প্রথমটা বলে দেওয়া রয়েছে A/B কত বলে দেওয়া আছে 2:3। আচ্ছা, B/C কত বলে দেওয়া আছে, এটা দ্বিতীয় লাইনে কত বলে দেওয়া রয়েছে 4:5, আর C/D কত বলে দেওয়া আছে 6:7 দিয়ে আমি সোজা লাইন টেনে দেবো। এবারে এরপরে বি এর পরে এই 3-এর পরে কোনো সংখ্যা নেই তাই আমি দুটো জায়গায় 3 বসিয়ে দেবো। এখানে 5-এর পরে কোনো সংখ্যা নেই তাই আমি এখানে 5 বসিয়ে দেবো। এখানে 6-এর আগে কোনো সংখ্যা নেই তাই আমি 6 বসিয়ে দেবো। এখানে 4-এর আগে কোনো সংখ্যা নেই তাই আমি এখানে 4 বসিয়ে দেবো। এখানে 6-এর আগে কোনো সংখ্যা নেই তাই আমি 6 বসিয়ে দেবো। বুঝে গেছে? তাহলে এখানে 3 ফাঁকা ছিল তাহলে এখানে আমি 3 বসিয়ে দেবো, এখানেও 3 বসিয়ে দেবো। এখানে 6 ফাঁকা ছিল তাই এখানে 6 বসিয়ে দেবো, আর এখানেও 6 ফাঁকা ছিল, যে লাইনে যেটা ফাঁকা থাকবে আমি সেই লাইনে আগে সেটা বসিয়ে দেবো। এবার দেখো গুণ করো, তাহলে 3 5 15 7 15 105, এটা কত হলো 105 ইস্টু এখানে কত হচ্ছে 3 5 15 6 15 90 ইস্টু 3 4 12 6 12 72 ইস্টু 4 2 8 6 8 48। তাহলে এবারে দেখো কত দিয়ে ভাগ যাচ্ছে, যেটা অনুপাত হবে সেটাই রাশি। তাহলে কত দিয়ে ভাগ যাচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ করলে কত হল 3 16 48 16, এটা কত হচ্ছে 3 24 72, এখানে কত হচ্ছে 3 30 90, আর এটা কত হচ্ছে 3 35 105। তাহলে A/B/C/D এর অনুপাত কত হবে এটা। তো চলো পরের অঙ্কটা সেম অঙ্ক করার চেষ্টা করি যেভাবে শিখিয়েছি তোমাদেরকে। কী দেওয়া রয়েছে, A/B বলে দেওয়া রয়েছে 3:4, আর B/C বলে দেওয়া রয়েছে 2:3। তাহলে A/B/C এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে A/B/C আগে লিখে নিলাম। A/B যা বলে দেওয়া আছে তাই বসাবো, তার মানে 3:4 যেমন বলে দেওয়া আছে তেমন বসাবো। আবার B/C যা বলে দেওয়া আছে তাই বসাবো, B এর জায়গায় 2 বসাবো দ্বিতীয় লাইনে, আর C এর জায়গায় 3 বসাবো।
দিয়ে লাইন টেনে দেবো। এবারে যে জায়গাগুলো ফাঁকা জায়গা রয়েছে তার পরের জায়গায় তার আগের স্থান দেখবো, এই 4 পরের স্থান এখানে কী বসাবো, 4 বসিয়ে দেবো। এখানে 2 আগের পরের স্থান কী বসাবো, আমি 2 বসিয়ে দেবো। দিয়ে এবার গুণ করে দেবো নর্মালি। তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, ইস্টু 4 দুগুণে 8, ইস্টু 3 ছেড়ে 12। তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে আবার ভাগ করে দেওয়া, দিলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। এটা আনসার। তাহলে A:B:C এর মান কত হবে, 3:4:6। নেক্সট এই অঙ্কটা তোমরা করে দেখাও, এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো। পাঁচের থেকে অঙ্ক কোশ্চেনগুলো দেখো কী দেওয়া রয়েছে। x/y = 3:4, 3x - y - x = 2x + y এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমার এখানে কি বলে দেওয়া রয়েছে, আমার বলে দেওয়া রয়েছে x/y এটা কত বলে দেওয়া রয়েছে, 3:4। আচ্ছা তোমরা বলো, ধরো আমার কাছে 500 টাকা রয়েছে আর রামের কাছে 700 টাকা রয়েছে, আমাদের টাকার অনুপাত কত, তোমরা কী করবে, এখানে অনুপাত ইস্টু বসিয়ে দেবে। দেওয়ার পর এই এখানে দুটো শূন্য কমন কোনগুলো রয়েছে, এখানে লিখতে পারি আমরা 5 × 100 ইস্টু এটাকে লিখতে পারি আমরা 7 × 100। তাহলে দুটো থেকেই দেখো 100 কমন আছে, তাহলে আমরা সেটাকে ভ্যানিশ করতে পারি। তাহলে 7:5:7। তাহলে আমাদের টাকার অনুপাত কত, 5:7। এবারে দেখো এখানে আমার শুধু অনুপাত যদি বলে দেওয়া থাকে, তাহলে এই অনুপাত থেকে যদি আমি মূল জায়গায় ফিরে নিয়ে যেতে চাই তাহলে কী করতে হবে, একটা দেখো এখানেও 100 গুণ করতে হচ্ছে, আর এই 7 থেকে যদি আমরা 700 ফিরে নিয়ে যেতে চাই তাহলে এখানেও 100 গুণ করতে হচ্ছে। তাহলে এই যে একটা ধ্রুবক গুণ করতে হচ্ছে না, তাহলে সেই ধ্রুবকটাকে আমি ধরে নিচ্ছি কে, তাহলে ধরি x = 3k এবং y = 4k। যেখানে কি, যেখানে k হলো একটা বাস্তব সংখ্যা এবং কেটা 0 নয়, কে বাস্তব সংখ্যা কিন্তু কে 0 নয়। আচ্ছা এবারে এখানে আমি বসিয়ে দেবো নর্মালি, কার মান বের করতে বলেছে, 3y - x = 2x + y এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 3y - x / 2x + y। তাহলে নর্মালি কত রয়েছে, 3 × y এর মান কত, y এর মান 4k মাইনাস x এর মান কত, 3k / 2 × x এর মান কত, x এর মান 3k মাইনাস y এর মান 4k। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, 3 × 12k - 3k / 6k - 4k। তাহলে কত হচ্ছে, 12 থেকে 3 বাদ দিলে 9k / 6 হচ্ছে 2k। তাহলে কে আর কে যদি আমার কেটে যায় তাহলে কত দাঁড়াচ্ছে, এ প্লাস রয়েছে এখানে, সরি, তাহলে এখানে কত আসছে, 10k। তাহলে কত হচ্ছে, কে কেটে গেলে তাহলে 9:10 অ্যান্সার। তাহলে আমরা বলতে পারবো কত, তাহলে এর অনুপাত কত হবে, 9:10। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে কী করবো আমরা, এক্স আর ওয়াইয়ের মান আমরা ধরে নেবো 3k আর এটা হচ্ছে 4k। তাহলে সেখানে আমরা এই জায়গায় এক্স আর ওয়াইয়ের মান, এক্সের মান আর ওয়াইয়ের মান আমরা বসিয়ে দেবো, দিয়ে যে অনুপাতটা পাবো সেটাই হচ্ছে এই যে অনুপাতটা বের করতে বলেছে তারই মান। তো চলো পরের কোশ্চেনটা দেখা যাক। সেম কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, এখানে দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে। আগেরটা কী ছিল, আগেরটা ছিল যে ওর মান নির্ণয় করতে বলেছিল, এখানে এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো চলো তাহলে আমরা বের করে নিতে পারবো। h/b কত বলে দেওয়া রয়েছে, h/b এটা = 8:7 এটা বলে দেওয়া রয়েছে। এখানে আমরা ধরে নেব, ধরি a = 8k এবং b = 7k।
এ ইকস টু 8k এবং বি ইকস টু 7k, যেখানে কেটা কি, কে হচ্ছে বাস্তব সংখ্যা এবং কে নট ইকস টু 0, কে এর মান 0 নয়, কেটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং কে নট ইকস টু 0। তাহলে মানটা বসা বাম পক্ষে। কি বলে দেওয়া রয়েছে, 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b। তাহলে এটাকে লিখতে পারি আমরা 7a মাইনাস 3b ডিভাইডেড বাই 11a মাইনাস 9b। তাহলে 7 ইন্টু এর মান কত বলে দেওয়া আছে 8k মাইনাস 3 ইন্টু বি এর মান কত বলে দেওয়া আছে 7k ডিভাইডেড বাই 11 ইন্টু এ এর মান 8k মাইনাস 9 ইন্টু বি এর মান 7k। তাহলে কত হচ্ছে 27 56, 56k মাইনাস 3 7 21k ডিভাইডেড বাই 88k মাইনাস 7 63k। এটা হলো। তাহলে 56k থেকে যদি আমরা 21কে বাদ দিই, 56k থেকে যদি আমরা 21কে বাদ দিই তাহলে কত পড়ে থাকে 35k ডিভাইডেড বাই 88 থেকে যদি আমরা 63 বাদ দিই তাহলে কত পড়ে থাকে 25k। তাহলে 25k আর কে যদি আমরা কেটে দিই উপর নিচে তাহলে কত পড়ে থাকে 25। এবার যদি 7 দিয়ে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 7, 5 দিয়ে ভাগ করলে 5, তার মানে কত পাচ্ছি আমরা 7:5। তাহলে দেখো এটাই প্রমাণ করতে বলেছে, 7:5 প্রমাণ করতে বলেছে। তাহলে সুতরাং আমরা বলতে পারবো বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। তো চলো সবাই আশা করি বুঝতে পেরেছি এই কোশ্চেনটা, ঢুকে নাও। তো চলো 3 দাগের কোশ্চেনটা করা যাক। কি দেওয়া রয়েছে, দেখো একই রকমভাবে কি বলে দেওয়া রয়েছে, বলে দেওয়া রয়েছে পি ইস টু কিউ 5:7। এখানে পি মাইনাস কিউ এর মান শুধুমাত্র একটা বলে দেওয়া রয়েছে, আর মান বের করতে বলেছে 3p + 4q এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো চেক করা যাক পি ইস টু কিউ কত বলে দেওয়া আছে 5:7। ধরে নাও ফাইভকে এবং কিউ সমান 7k, যেখানে কি, যেখানে কে বাস্তব সংখ্যা, কে একটা বাস্তব সংখ্যা এবং কে এর নট ইকুয়ালস টু 0। তাহলে পরের কোশ্চেনটাতে আমরা কে এর মান এরকমভাবে লিখবো না। তাহলে দেখো নট ইকুয়ালস টু 0, তাহলে এখানে আমরা বলতে পারবো যে পি মাইনাস কিউ কত বলে দেওয়া আছে -4। তাহলে পি এর মান কত, পি এর মান 5k মাইনাস কিউর মান কত 7k। যদি আমরা বসাই তাহলে কে এর মান কত পাচ্ছি, 5k থেকে 7k বাদ দিলে কত পড়ে থাকে -2k, এটা ইকুয়ালস টু -2। তাহলে -4, তাহলে কে ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা -4/-2। তাহলে এখান থেকে মাইনাস আর এই মাইনাস কেটে গেল, কত পড়ে আছে 2, আর এই 2 কাটলে কত হচ্ছে 2, কে ইকুয়ালস টু কত পেলাম 2। মান কার নির্ণয় করতে বলেছে, মান নির্ণয় করতে বলেছে, সুতরাং 3p + 4q এর মান নির্ণয় করতে বলেছে। 3 ইন্টু পি এর মান কত, আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে পি কত পেলাম, সুতরাং
পি ইকলস টু, এই যে ধরে নিয়েছিলাম 5কে, তাহলে পি ইকলস টু 5 ইন্টু 2 সমান 10, আর কিউ ইকলস টু কত পেলাম, কিউ ইকলস টু 7 ইন্টু 2 14। তাহলে এখান থেকে মানটা নির্ণয় করতে বলেছে 3p প্লাস 4q এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে 3 ইন্টু পি এর মান কত 10 প্লাস 4 ইন্টু কিউর মান কত 14। তাহলে 3 10 30 প্লাস 4 14 56। তাহলে 30 আর 56 80 86 6, এটা আনসার। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকে ক্লাস এই পর্যন্ত থাক, পরের দিন আমরা 6 থেকে আবার শুরু করব। 6-এর অঙ্কগুলো আর 6 আর 7 বাকি রয়েছে, 6 7 8 বাকি রয়েছে, ওটা পরের ক্লাসে আমরা শেষ করব। আজকের ক্লাস এই পর্যন্ত, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ক্লাসে সবাই একসাথে দেখা হচ্ছে। তোমরা সবাই আগের ক্লাসের সমস্ত থিওরি এবং এই ক্লাসে যতটুকু অঙ্ক করানো হলো সবাই পরের ক্লাসের জন্য প্র্যাকটিস করে আসবে। চলো।